আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। স্বাধীনতার ঘোষণাপত্র বাদ যাচ্ছে না, জুলাই সনদে যা যা আছে। জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে। নির্বাচন বিরোধী শক্তি নৈরাজ্যের মাধ্যমে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় প্রিন্স। দাবি পূরণ না হলে রোববার জেলায় জেলায় মহাসড়কে অবরোধের হুমকি জুলাই যোদ্ধা সংসদের। জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা মির্জা ফখরুল। জুলাই বিপ্লবীদের প্রতি সুবিচারের সরকার ব্যর্থ, জামায়াতে আমির। আমার একটা হাত নাই, আর্টিফিশিয়াল হাত, এটা ওরা বাড়ি মেরে ভেঙে ফেলেছে। সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না, মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতার ঘোষণাপত্র বাদ যাচ্ছে না, জুলাই সনদে যা যা আছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, 4টি যে বামপন্থী দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ 2025-এ পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না। প্রায় 8 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার 14 অক্টোবর সনদের অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছিল বিদ্যমান সংবিধানের ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সংক্রান্ত 150-এর 2 অনুচ্ছেদ বিলুপ্ত হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। এই সিদ্ধান্তে 9টি দল একমত ছিল না। এরপর জুলাই সনদের জায়গায় পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ 150 সংশোধন করা হবে এবং এই সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। সংবিধানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল যুক্ত করা হয়েছিল 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7 মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে আছে 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর দেওয়ার স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে আছে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র। অর্থাৎ জুলাই সনদ অনুসারে সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূর হবে, 18 কোটি মানুষের 36 কোটি হাতকে শক্তিতে রূপান্তর করা হবে। রফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। 4টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় সেটাই প্রমাণ করেছে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংস্থার জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের 72% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দেশের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন চায় কিনা তা গণভোট দিয়ে জনগণের রায় নিন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি। কালো টাকা, সন্ত্রাস, ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধ ও সবার ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে। একজন মুসলিম ধর্মীয় ক্ষেত্র সহ সব জায়গায় যতটুকু অধিকার পাবে অমুসলিমরাও তাই পাবে। জামায়াত অমুসলিমদের জন্য সব ধরনের নিরাপত্তার বিধান করবে। নির্বাচন বিরোধী শক্তি নৈরাজ্যের মাধ্যমে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সংসদ নির্বাচন অবশ্যম্ভাবী। নির্বাচন বিরোধী শক্তি নৈরাজ্য সৃষ্টি করে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, কিন্তু গ্রামগঞ্জে নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে। কেউ কোনো ষড়যন্ত্র করে জনপ্রত্যাশার নির্বাচন বন্ধ করতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে ইমরান সালে প্রিন্স বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই সনদের অনুষ্ঠানে সংঘর্ষ নিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধার নামে গুপ্ত বাহিনী দেশে ভয়ঙ্কর কিছু ঘটানোর ষড়যন্ত্রে তৎপর। বিএনপি জুলাই যোদ্ধাদের ন্যায়সঙ্গত প্রস্তাবে একমত পোষণ করে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক আলোচনার ভিত্তিতে জুলাই যোদ্ধাদের দাবি সংশোধন করা হয়, কিন্তু দাবি আদায়ের নামে জুলাই সনদ স্বাক্ষরের মতো ঐতিহাসিক রাষ্ট্রীয় অনুষ্ঠান পণ্ড করার অভিপ্রায়ে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত নৈরাজ্য, যা গভীর চক্রান্তের ইঙ্গিত বহন করে তাদের এই অতৎপরতার হটকারী রাজনীতির নামান্তর। তিনি বলেন, ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে কেন এই বিষয়ে
হয় যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়া হলো না তা জনগণ জানতে আগ্রহী। জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধা নামে কাদের উস্কানিতে নৈরাজ্য সৃষ্টি করে ঐতিহাসিক দিনকে কলঙ্কিত করার চেষ্টা করা হলো। সুষ্ঠু তদন্ত করে তা জাতির সামনে উন্মোচন করতে হবে। সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কোনো দলের পিছুটান জাতির সঙ্গে প্রতারণার সামিল কেউ না আসলে জাতীয় ঐক্য বিনষ্ট হয়ে যায় না। কেউ যদি শেষ মুহূর্তে পিছুটান দেয় তাতে তাদের শিশুসুলভ আচরণের বহিঃপ্রকাশ মাত্র। দাবি পূরণ না হলে রোববার জেলায় জেলায় মহাসড়ক অবরোধের হুমকি জুলাই যোদ্ধা সংসদের। 2024 সালের অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা, এসব দাবি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নের বিষয়টি যুক্ত না করলে আগামী রোববার দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আগামী রোববার বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের প্রতি আহ্বান জানায় আপনারা আমাদের সঙ্গে থাকুন। সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা এই রাষ্ট্রের জন্য, এই জাতির স্বাধীনতার জন্য, নতুন স্বপ্নের জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম। আমাদের রক্তের বিনিময়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে সেখানে আমাদের রক্তের স্বীকৃতি থাকা উচিত ছিল। মাসুদ রানা জানান, দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে তারা সরকার ও সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। প্রতিটি জেলায় আহত ব্যক্তিরা জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে গিয়ে দাবিনামা জমা দিয়েছেন। 13 অক্টোবর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। 14টি মন্ত্রণালয়, সচিবালয়, এমনকি প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের কাছেও দাবিগুলো লিখিত আকারে পাঠানো হয়। জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা মির্জা ফখরুল। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেগুলো প্রায় দীর্ঘ 7-8 মাস পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণের আলাপ আলোচনায় বসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের 65(2) অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চান, আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি। জুলাই বিপ্লবীদের প্রতি সুবিচারে সরকার ব্যর্থ, জামায়াতে আমির। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে সরকারের আচরণের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে না। অর্জিত এ বিপ্লব ও বিপ্লবীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হলে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, কিন্তু সরকার তাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে। এই সমাবেশ চলার মধ্যে কয়েক কিলোমিটার দূরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই সনদে সই করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই অনুষ্ঠান শুরুর আগে সকালে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকশো জন। তারা জুলাই আন্দোলনে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন বাস্তবায়নের দাবি জানাতে থাকে। দুপুরে পুলিশ পিটিয়ে তাদের সেখান থেকে তুলে দেয়। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে মিরপুরের সমাবেশে জামায়াতে আমির শফিকুর বলেন, দাবি আদায়ে তাদেরকে আবারও রাজপথে নামাতে হচ্ছে, আর সে দাবি আদায়ের লক্ষ্যেই তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান গ্রহণ করেছেন। জুলাই অভ্যুত্থানে ত্যাগের দিকটি তুলে ধরে তিনি বলেন, মূলত ছাত্র, তরুণ, যুবক ও শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ বিপ্লবের কাছে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বিদেশ পালাতে বাধ্য হয়েছেন। এজন্য রাজপথে অনেকেই জীবন দিয়েছেন। আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, এটাও ওরা বাড়ি মেরে ভেঙে ফেলেছে। আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, এটাও পুলিশ বাড়ি মেরে ভেঙে ফেলেছে। আমার কাছে কি পর্যাপ্ত পরিমাণে টাকা আছে যে আমি আরেকটা হাত কিনে নেব? এটা কি রাষ্ট্রের কোনো কার্যক্রম হতে পারে? আমার একটা হাত নাই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, সেটাও আবার বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। এটা কোনো রাষ্ট্রের কার্যক্রম হতে পারে না। জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের পিটুনিতে আহত হওয়ার পর কথাগুলো বলেছিলেন আতিকুল ইসলাম। আতিকুল সহ কয়েকশো ব্যক্তি নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে
গতকাল রাত থেকে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ করছিলেন। তাদের দাবি মেনে না নেওয়া হলে জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর হতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা। বিক্ষোভকারীরা সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেন। পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অনুরোধ করলেও তারা সরছিলেন না। পরে এক পর্যায়ে পুলিশ জোর করে তাদের তুলে নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিদের ঢিল ছোড়াছুড়ি, পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ফাটানোর মধ্যে উভয় পক্ষের অন্তত 27 জন আহত হন। এদের একজন আতিকুল ইসলাম। সব ব্যাংক এক পাল্লায় ওঠানো যাবে না, মির্জা আব্বাস। জুলাই সনদে কয়েকটি দলে স্বাক্ষর না করার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সব ব্যাংকে এক পাল্লায় ওঠানো যাবে না। মির্জা আব্বাস বলেন, কেউ লাফাবে, কেউ উঠবে। আমি বিশ্বাস করি যারা স্বাক্ষর করেনি তারা আবার স্বাক্ষর করতে আসবে, তাদের জন্য ওই অপশন আছে।